রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা আমাদের সামনে আর মাত্র কয়েকটি ঘন্টা। এই সংক্ষিপ্ত সময়ে যে প্রশ্নের উত্তরগুলো একবার হলেও চোখ না বোলালেই নয়, সেই গুটি কত প্রশ্নই তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই তোমরা একবার হলেও এই সময়ের মধ্যে চোখ বুলিয়ে নাও। দেখো, আমরা এই ভিডিওটিতে দাগ নাম্বার 1-এর অর্থাৎ এমসিকিউ প্রশ্ন উত্তর থেকে শুরু করে একদম শেষ দাগ 11-র দাগে যে প্রবন্ধের ওপর প্রশ্ন হয়, এই পুরো সিলেবাসটা কিন্তু এই সংক্ষিপ্ত ভিডিওতে কভার করব। আমরা সকলেই কম বেশি জানি যে দাগ নাম্বার 1-এতে 17টি এমসিকিউ প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হয়। এখানে কিন্তু কোনো এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকে না। অতএব তোমাদের এই যে 1-এর দাগে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলো কিন্তু কয়েকটি ভাগে বিভক্ত থাকে। কীরকম না, 1-এর দাগের 1, 2, 3 এই 3টি প্রশ্ন কিন্তু গল্পের ওপর হয়। অতএব আমাদের এবছরের সিলেবাসেও কিন্তু 3টি গল্প রয়েছে, বহুরূপী, জ্ঞানচক্ষু এবং পথের দাবি। এই 3টি অধ্যায় থেকে বা 3টি গল্প থেকে 3টি প্রশ্ন করা হবে এবং এই 3টি প্রশ্নের উত্তরই তোমাদের কিন্তু লিখতে হবে। দাগ নাম্বার 1-এর দাগের 4, 5, 6-এ কিন্তু 3টি প্রশ্ন হয় কবিতা থেকে। আমাদের টোটাল 5টি কবিতা রয়েছে, যে কোনো 3টি কবিতা থেকে 3টি প্রশ্ন আমাদেরকে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে তার উত্তর লিখতে হবে। এবং দাগ নাম্বার 1-এর দাগের 7 এবং 1-এর দাগের 8-এ 2টি প্রশ্ন আসবে প্রবন্ধ তথা হারিয়ে যাওয়া কালিকলম নামক প্রবন্ধটি থেকে। এবং 1-এর দাগের 9 থেকে শুরু করে একদম 17 পর্যন্ত টোটাল প্রশ্নগুলো 4টি করে 8টি প্রশ্ন থাকবে। প্রথম 4টি প্রশ্ন কারক থেকে থাকবে এবং পরের 4টি থাকবে সমাসের ওপর। এই যে 17টা প্রশ্ন বললাম, অর্থাৎ 17টা প্রশ্নের দাগ নম্বরগুলো বললাম, এই প্রশ্ন কোন কোন প্রশ্ন আসতে পারে ভিডিওর একদম শেষ পোর্শনে বলবো। তার আগে তোমাদেরকে আমি 3-এর দাগ এবং 5-এর দাগের যত রকমের প্রশ্ন কালকে আসতে চলেছে সেই প্রশ্নগুলো সর্বপ্রথম তোমাদের সামনে তুলে ধরছি। এরপর দেখো, একবার দাগ নম্বরটা বলে দিই। 2-এর দাগে আমরা জানি যে 2-এর দাগের 1, 2-এর দাগের 2, 2-এর দাগের 3 এবং 2-এর দাগের 4। 2-এর দাগটা কিন্তু এই 4টি ভাগে বিভক্ত থাকে। 2-এর দাগের 1-এ যে 5টি প্রশ্ন থাকবে তার মধ্যে আমাদেরকে 4টি প্রশ্নের উত্তর করতে হবে এবং এই 5টি প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে 3টি গল্প থেকে 5টি প্রশ্ন দেওয়া থাকবে। অতএব আমরা যদি যে কোনো 2টি গল্প ভালো করে পড়ি, অবশ্যই কিন্তু আমরা উত্তর কিন্তু লিখতে পারবো 4টি প্রশ্ন। অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা একবার হলেও 3টি গল্পের সারসংক্ষেপগুলো পড়ে নেবে। এবং 2-এর দাগের 2-এ 5টি কবিতা থেকে 5টি প্রশ্ন থাকবে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। 2-এর দাগের 3-এ অনুরূপভাবে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, আমাদেরকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। এবং 2-এর দাগের 4-এ আমাদেরকে 10টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 8টি প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ এসএকিউ এর উপর সর্বমোট আমাদের 19টি প্রশ্নের উত্তর লিখে আসতে হবে। এই গেল 1-এর দাগের এমসিকিউ এবং 2-এর দাগের এসএকিউ। একদম বলে দিলাম যে ভিডিওর শেষে তোমাদের কোন কোন প্রশ্নগুলো করতে হবে এবং কিভাবে তোমরা এই সংক্ষিপ্ত সময় এমসিকিউ এবং এসএকিউ এর পার্টটি কভার করবে তা অবশ্যই জানাবো। অতএব তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেই হচ্ছে। দেখো, দাগ নাম্বার 3-এতে আমাদের 3-এর দাগের 1 এবং 3-এর দাগের 2-এ 2টি প্রশ্ন কিন্তু আমাদেরকে একটি করে 2টি প্রশ্ন লিখতে হবে। 3-এর দাগের 1 এবং 3-এর দাগের 1-এর 2 এই জায়গাটায় আমাদেরকে প্রশ্ন দেওয়া থাকবে গল্প থেকে। 3টি গল্প আছে, তার মধ্যে যে কোনো 2টি গল্প থেকে 2টি 3 নম্বরের প্রশ্ন আসবে, আমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো এই 3-এর দাগের যে প্রশ্নগুলো থাকবে, গল্প থেকে 2টো থাকবে এবং কবিতা থেকে 2টো থাকবে, আমাদেরকে একটি করে উত্তর করে আসতে হবে। এর জন্য কোন কোন প্রশ্নগুলো আমরা করব, এরপর তোমাদেরকে ধারাবাহিকভাবে গল্প, কবিতা এবং প্রবন্ধের যে 3 এবং 5 নম্বরের প্রশ্নগুলো হয় তার একটা সংকলন তোমাদের সামনে তুলে ধরছি। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই একবার হলেও কিন্তু চোখ বুলিয়ে যেও, এটা আমার একান্ত অনুরোধ। এখনই সাবস্ক্রাইব করুন স্বপ্ন সন্ধান ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সদা সর্বদা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। জ্ঞানচক্ষু গল্পের 3 নম্বর এবং 5 নম্বরের ওপর যে লাইনগুলো থেকে প্রশ্ন হতে পারে, চলো সেই লাইনগুলো তোমাদের বলে দিই। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? পরবর্তী ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, রত্নের মূল্য জহুরির কাছে উক্তির প্রসঙ্গ নির্দেশ করে কে কখন একথা ভেবেছে বা রত্ন এবং জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে? যেন নেশাই পেয়েছে, কার কথা বলা হয়েছে? তাকে কিসের নেশাই পেয়েছিল? যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা ছিল সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হওয়ার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কি সংকল্প করেছিল? তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। কোন দুঃখ এবং অপমানের কথা এখানে বলা হয়েছে? বিকেলের চায়ের টেবিলে ওঠে কথাটা, বিকেলের চায়ের টেবিলে কোন প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছিল? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে? কেন সেই ঘটনাটা অলৌকিক? এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তপনের এমন মনে হওয়ার কারণ কি বা কোন ঘটনাটিকে তপনের অলৌকিক বলে মনে হয়েছিল?
পরবর্তী প্রশ্ন, এর প্রত্যেক লাইন তো নতুন আন করা, তপনের অপরিচিত, এর বলতে কিসের কথা বোঝানো হয়েছে, বিষয়টি পরিস্ফুট করো। বা এই শেষ অংশটি থেকে যে প্রশ্নগুলো হতে পারে, আজ যেন তপনের জীবনের সবচেয়ে সুখের দিন, বা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি কীভাবে একই দিনে দুঃখের দিন রূপান্তরিত হয়েছিল বা পরিণত হয়েছিল। ভীষণ গুরুত্বপূর্ণ এর উত্তর অংশটুকু। এরপর দেখো, তপনের পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থা হওয়ার কারণ বর্ণনা করো। একই উত্তর কিন্তু একই, প্রশ্নগুলো অথবা রয়েছে। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? লেখক হতে তপনের বাধা নেই কেন? প্রথম গল্প লেখা গল্প ছাপা হওয়ার পর তপনের কী অভিজ্ঞতা হয়েছিল, এই শেষ অংশ থেকে কিন্তু উত্তরটি চাওয়া হচ্ছে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাটিকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে, সেই ঘটনার প্রতিক্রিয়া কী হয়েছিল, জ্ঞানচক্ষু গল্প অনুসরণে বিষয়টি বুঝিয়ে দাও বা পরিস্ফুট করো। দেখো, এই যে প্রশ্নগুলো বললাম 5 নম্বরের, দুটি প্রশ্নের উত্তর করলেই কিন্তু যতগুলো প্রশ্ন বললাম সবকটি কিন্তু তোমার উত্তর সম্পূর্ণ হয়ে যাবে, বা তুমি যাই প্রশ্ন দিক না কেন তুমি লিখতে পারবে। অর্থাৎ শেষ অংশটুকু আমরা খুব ভালোভাবে পড়ে নেব। এই ছিল প্রথম গল্প জ্ঞানচক্ষুর গুটিগত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখো, দ্বিতীয়ত আমাদের যে গল্পটি রয়েছে, গল্পটির নাম বহুরূপী। এই গল্প থেকে প্রথমত 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুনে নাও, যেগুলো আসতে পারে। খুব উঁচু দরে সন্ন্যাসীর পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, হরির কাণ্ড, উৎস নির্দেশ করো, কোন কাণ্ডের কথা বলা হয়েছে, কাণ্ডটি কী ঘটিয়েছিল। পরবর্তী প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি 2017 সালের মাধ্যমিক পরীক্ষাতেও এসেছিল। খুবই গরিব মানুষ হরিদার পরিচয় দাও, তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কীভাবে তুলে ধরা হয়েছে তা সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, বক্তাকে কাকে দেখে কেন এই অনুভূতি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কি অদ্ভুত কথা বললেন হরিদাকে তার বলা কোন কথায় কেন অদ্ভুত বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যায়, এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো, 5 নাম্বার যে লাইনগুলো থেকে প্রশ্ন হতে পারে, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা গল্পটি কী ছিল, হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণটি কী। এর পরবর্তী প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদাকে তার জীবনের নাটকীয় বৈচিত্র্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, জবর খেলাটির বর্ণনা দাও। পরের যে প্রশ্নটি রয়েছে, তেমনই অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারে, উক্তিটি কার, কোন প্রসঙ্গে তার এই মন্তব্যের আলোকে বক্তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বহুরূপী গল্পের আলোকে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটি মডেল অ্যাক্টিভিটি টাস্কেও ছিল এবং এই প্রশ্নের 3 বা 5 যে কোনো নাম্বারই আসতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদা কি ভুল করেছিলেন, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি। পরবর্তী প্রশ্ন, খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন, এর বেশি কি আশা করতে পারে, বক্তাকে মন্তব্যটির প্রসঙ্গ উল্লেখ করে এই আক্ষেপ কতটা যথার্থ তা লেখো। পরবর্তী প্রশ্ন, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না, উক্তিটির পরিপ্রেক্ষিতে বক্তার দারিদ্র্যপীড়িত জীবনচিত্র নিজের ভাষায় তুলে ধরো। এর পরবর্তী যে শেষ প্রশ্নটি এখান থেকে তোমাদের অবশ্যই দেখে যেতে হবে, চমকে উঠলেন জগদীশবাবুর পরিচয় দাও, তিনি কেন চমকে উঠেছিলেন। এরপর দেখো, 3 নম্বরে আমাদের যে গল্পটি রয়েছে, গল্পটির নাম পথের দাবি। এখান থেকে 3 নম্বর কী কী প্রশ্ন হতে পারে, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার কথা বলা হয়েছে, চোখ দুটির বর্ণনা দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। পরবর্তী প্রশ্ন, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন, তাকে কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন, এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তার পরবর্তী প্রশ্ন হলো, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কালচার শব্দটির অর্থ কী, উক্তিটি কার, কোন প্রসঙ্গে তিনি এরূপ উক্তি করেছেন। পরবর্তী প্রশ্ন, বাবাই একদিনের চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর এই অধ্যায় থেকে বা এই গল্পটি থেকে 5 নম্বরে যে প্রশ্নগুলি আমাদের অবশ্যই দেখে যেতে হবে, তার মধ্যে 1 নম্বর প্রশ্নটি হলো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, বাবুটিকে তার স্বাস্থ্য এবং 16 আনার শখের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কোন জলের তলোয়ার কর, বক্তাকে কোন লাঞ্ছনার কথা তিনি পরিস্ফুট তলোয়ার করকে শুনিয়েছেন, উদ্ধৃতাংশে তার মানসিক পরিস্থিতি আলোচনা করো। পরবর্তী যে প্রশ্নটি তোমরা দেখে যাবে, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করা হলো, পলিটিক্যাল সাসপেক্ট কথাটির অর্থকে, তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হলো। এর পরবর্তী প্রশ্ন তোমরা যেটা দেখে যাবে, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে সে এ কথা বলেছে।
এরপর আমাদের কবিতা থেকে যে 3 এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে যেতে হবে। প্রথম কবিতাটি রয়েছে অসুখী একজন। এখান থেকে যে গুটিকতক প্রশ্ন করলেই তোমরা পরীক্ষায় অবশ্যই প্রশ্ন কমন পাবে। তার মধ্যে হলো আমি তাকে ছেড়ে দিলাম। আমি কে? তাকে বলতে কার কথা বোঝানো হয়েছে? তাকে ছেড়ে দিলাম কেন, বা তাকে কোথায় ছেড়ে দিলাম। দ্বিতীয় প্রশ্ন, সপ্তাহ আর একটা বছর কেটে যাওয়ার কথা বলা হয়েছে, সেটা কিভাবে কেটে গিয়েছিল বা এই সময়ের মধ্যে কী কী ঘটনা ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, ধুয়ে দিল আমার পায়ের দাগ। কে ধুয়ে দিল? পায়ের দাগ ধোয়ার তাৎপর্য কী? পরবর্তী প্রশ্ন, নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর? কি নেমে এসেছিল? তা কেনই বা নেমে এসেছিল। পরবর্তী প্রশ্ন, যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন, বা আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন। পরবর্তী প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে, কেন এমন বলা হয়েছে। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এর পরিণতির কারণ কী বা এই পরিণতির কারণ কী। পরবর্তী প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে, কোন পরিস্থিতিতে সে কতকের জন্য অপেক্ষা করেছে। এই গুটিকতক প্রশ্ন তোমরা 3 নম্বরের জন্য দেখে যাবে, এবং যে লাইনগুলো বললাম এই লাইনগুলোর উপর কিন্তু 5 নম্বরের প্রশ্ন হতে পারে। তবে 5 নম্বরের জন্য 2 থেকে 3টি অসুখী একজন থেকে কিন্তু প্রশ্নের উত্তর করলেই আমরা অবশ্যই লিখতে পারবো। প্রথম দিকটা একটা, মাঝের দিকে যুদ্ধের যে পরিণতি এবং তার আগে যুদ্ধটা কীভাবে এসেছিল, এই কয়েকটা মানে 2-3টা প্রশ্ন করলেই কিন্তু আমরা অবশ্যই কমন পেয়ে যাবো। দেখো, তারপরেও তোমাদেরকে যে প্রশ্নটি দেখতে হবে, অসুখী একজন কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো, এবং পরবর্তী যে প্রশ্নটি তোমরা অবশ্যই করবে, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কি বোঝানো হয়েছে, যুদ্ধ কিভাবে ঘটলো এবং যুদ্ধ এসে কী কী ঘটনা ঘটলো বা যুদ্ধের পরিণতি কী হয়েছিল। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বা প্রশ্নটা এভাবেও আসতে পারে, সব চূর্ণ হয়ে গেলে জ্বলে গেল আগুনে, কবিতা অনুসারে পরিস্থিতির বিবরণ দাও। বা এই রকম প্রশ্নটি এভাবেও আসতে পারে, উত্তর কিন্তু একই, সে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অসুখে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হয়েছিল। এবং এই যে একটি নামকরণ প্রশ্ন বললাম, যুদ্ধের পরিণতি বিষয়ের উপর একটি প্রশ্ন বললাম, এবং আরেকটি প্রশ্ন তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটি কিসের প্রতীক হিসাবে কবিতায় প্রতিভাত হয়েছে, মেয়েটি আমার অপেক্ষায়, এর দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন। তাহলে শুধুমাত্র যদি এই 3টি প্রশ্ন করো তোমরা, নামকরণ, যুদ্ধের সমসাময়িক প্রসঙ্গ মানে যুদ্ধের কীভাবে এলো এবং তার পরিণতি কী হলো, এবং এই মেয়েটি আমার অপেক্ষায়, এই 3টি প্রশ্ন করলেই কিন্তু তোমরা অবশ্যই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। দ্বিতীয়ত, আমাদের যে কবিতাটি রয়েছে, কবিতাটির নাম আয় আরও বেঁধে বেঁধে থাকি। এখান থেকে যে 3 এবং 5 নম্বরের প্রশ্নগুলো করতে হবে, এবং তার আগে তোমাদেরকে বলে রাখি, কবিতাটির সারমর্মটা তোমরা খুব ভালো করে পড়ে নিলেই যে কোনো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু লিখতে পারবে। তোমাদেরকে একটি প্রশ্ন বলছি যে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতায় আয় আরও বেঁধে বেঁধে থাকি এই আহ্বান কীভাবে ধ্বনিত হয়েছে, বা এই আহ্বানের কারণ বা তাৎপর্য কী। এই প্রশ্নটা করলেই তোমরা যে কোনো প্রশ্ন এই কবিতার লাইন থেকে আসুক না কেন তোমরা অবশ্যই লিখতে পারবে। এরপর দেখো, যে কবিতাটি রয়েছে আমাদের, কবিতার নাম আফ্রিকা। আফ্রিকা কবিতা থেকে যে 3 এবং 5 নম্বর প্রশ্নের উত্তরগুলো করতে হবে, তার মধ্যে 3 নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট লাইন হলো, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। এই বেজে ওঠার তাৎপর্য কী। এই কবিতায় প্রদোষকাল ও দিনের অন্তিমকাল শব্দবন্ধগুলি কী কারণে ব্যবহার করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, এখানে কাদের পশু বলা হয়েছে, গুপ্ত গহ্বর বলতে কী বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, অশুভ ধ্বনি বলতে কী বোঝানো হয়েছে, দিনের অন্তিমকাল ঘোষণা করার মর্মার্থ বুঝিয়ে দাও। সংখ্যাকে চাচ্ছিল হার মানাতে, কে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল, কিভাবে সে সংখ্যাকে হার মানাতে চেয়েছিল। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারা, কাকে দাঁড়াতে বলা হয়েছে, মানহারা মানবী বলা হয়েছে কেন। এই কয়েকটা লাইন থেকে তোমরা অবশ্যই 3 নম্বরের প্রশ্ন করবে, এবং 5 নম্বরের প্রশ্ন তোমরা যেগুলো করবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো আফ্রিকার জন্মবৃত্তান্ত বা সৃষ্টির ইতিহাস, এটা অবশ্যই দেখে যাবে, বা জন্ম রহস্য বলতে পারি। তার পরবর্তী প্রশ্ন, কৃপণ আলোর অন্তঃস্ফুরে এবং অপমানিত ইতিহাসে আফ্রিকার যে চিত্রকবি অঙ্কন করেছেন তা স্পষ্ট করো, অর্থাৎ সারসংক্ষেপ টাইপের উত্তর এটা। এর পরবর্তী প্রশ্ন, হাই ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন, এলো ওরা লোহার হাত করে নিয়ে, ওরা কারা, ওদের নগ্ন রূপের পরিচয় দাও। লোহার হাত করে নিয়ে আসার তাৎপর্য কী। পরবর্তী প্রশ্ন, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল বলতে কবি কাদেরকে বুঝিয়েছেন, কবিতা অনুসরণে তার পরিচয় দাও। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, তোমার বলতে কবি কাকে বুঝিয়েছেন, আলোচ্য অংশটির মধ্যে দিয়ে কবির অভিপ্রেত বক্তব্যটি বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও।
এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দাঁড়াও ওই মানহারা মানবের দ্বারে বলো ক্ষমা করো। মানহারা মানবের কথাটি বলার কারণ কি, কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। কোন প্রসঙ্গে এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো, তোমাদের মনে হতে পারে যে আফ্রিকা কবিতা থেকে তো অনেকগুলো প্রশ্ন হয়ে গেল, এতগুলো প্রশ্ন আমরা করবো কীভাবে? তোমরা কীভাবে করবে দেখো, প্রথম দিকে আফ্রিকার জন্মবৃত্তান্ত এই প্রশ্নটা অবশ্যই করবে, এবং মধ্যবর্তী জায়গায় আফ্রিকাতে প্রবেশ করার পর ওই ঔপনিবেশিক শক্তিগুলো কীভাবে অত্যাচার চালিয়েছে তার একটা সংক্ষিপ্তসার তোমরা করে নেবে। এবং শেষ অংশে যেটা বলা রয়েছে যে দাঁড়া ওই মানহারা মানবের দ্বারা বলো ক্ষমা করো, বা সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, এই প্রশ্নটা করে নিলেই কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের এই 3টি প্রশ্ন করলেই যে কোনো প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে। এরপর আমাদের অভিষেক কবিতা থেকে যে প্রশ্নগুলি করতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ অম্বুরাশি সুতো উত্তরিলা। অম্বুরাশি সুতাকে তিনি কি উত্তর দিলেন? সশয়নে সাজেন আজি জুজিতে, আপনি কে কেন সশয়নে সজ্জিত হয়েছিলেন? পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা মহাবায়ু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? পরবর্তী প্রশ্ন রোষে মহাবালী মেঘনাদ কার উক্তি? মেঘনাদের রোষের বা ক্রোধের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন কাপিলা লঙ্কা কাপিলা জলধি, লঙ্কাপুরী ও জলধি কেঁপে ওঠার কারণ কি? পরবর্তী প্রশ্ন নাদিলা কর্বুর দল হেরি বীরবরে মহাগর্বে, কর্বুর দল শব্দের অর্থ কি, তাদের এরকম আচরণের কারণ কি? হাসবে মেঘবাহন, মেঘবাহনকে সে হাসবে কেন? পরবর্তী প্রশ্ন ঘুচাবো এই অপবাদ বোধির উপকূলে বক্তাকে, কোন অপবাদের কথা তিনি বলেছেন? উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হয়েছেন? এই যে গুটি কত প্রশ্ন বললাম, এই প্রশ্নগুলো করলে আশা করছি তোমরা পরীক্ষায় ভবিষ্যৎ থেকে যাই প্রশ্ন আসুক না কেন কমন পেয়ে যাবে। এরপর আমাদের একটি মাত্র প্রবন্ধ রয়েছে, প্রবন্ধের নাম হারিয়ে যাওয়া কালিকলম। এটি খুব ভালোভাবে অবশ্যই পড়বে। কেন পড়বে? এখান থেকে তুমি 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে পারবে, 3টি এসএকিউ প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে, এবং একটি 5 নাম্বার, মানে এই জায়গাটা পড়লে কিন্তু তুমি 10 নম্বর কমন পেয়ে যাচ্ছে একটা মাত্র প্রবন্ধ পড়ে। এখান থেকে যে 5 নম্বরের প্রশ্ন তোমাকে করতে হবে, তার মধ্যে 3টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা কালি তৈরি করতাম নিজেরাই, প্রবন্ধ অনুসারে কালি তৈরির বর্ণনাটি নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের স্রষ্টাকে, কীভাবে তার জন্ম হয়েছিল? এর পরবর্তী প্রশ্নটা হলো আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখকের মতামত কি? আশা করছি এই 3টি প্রশ্ন করলেই একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে, এবং কৌতূহলী ছাত্রছাত্রীদের অনুরোধ করব আরও 2-1টি প্রশ্ন বলছি তোমাদের, দেখো তোমরা সেগুলো করতে পারো কিনা। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের ঐতিহ্যের প্রতি লেখক শ্রদ্ধাশীল কেন? পরবর্তী প্রশ্ন ক্যালিওগ্রাফিস্ট বা লিপিকুশলী কাদের বলা হয়? এর সম্বন্ধে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে আমরা কি জানতে পারি, বা লিপিকুশলীদের কাজ কী ছিল? পরবর্তী প্রশ্ন মোগল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এগুলি হারানোর বেদনা কীভাবে ফুটে উঠেছে? পরবর্তী প্রশ্ন যেটা তোমরা দেখে যাবে, হারিয়ে যাওয়া কালি কলম অর্থাৎ কালি কলমের প্রতি লেখকের ভালোবাসার যে পরিচয় প্রবন্ধে বিধৃত হয়েছে তা পরিচয় দাও। এই প্রবন্ধের নামকরণ কতখানি সার্থক, বা নামকরণের সার্থকতা তোমাদেরকে করে যেতে হবে। এছাড়াও দেখো সব মিলিয়ে লেখালেখি রীতিমতো একটা ছোটোখাটো অনুষ্ঠান, কিভাবে লেখালেখি একটা অনুষ্ঠানের রূপ পেত তা আলোচনা করো। এই যে গুটি কতক প্রশ্ন বললাম, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রথম যে 3টি প্রশ্ন বললাম অবশ্যই তোমরা দেখে যাবে। এবং আমাদের একটি মাত্র নাটক রয়েছে, নাটকটির নাম সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা এই নাটক থেকে আমাদেরকে যে প্রশ্নগুলো দেখে যেতে হবে তার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সিরাজউদ্দৌলা নাট্যাংশে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। পরবর্তী ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, কথা বলার কারণ কি? পরবর্তী প্রশ্ন আমার এই অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন, যার উদ্দেশ্যে কথা বলা হয়েছে, মন্তব্য শুনে তার কি প্রতিক্রিয়া হয়েছিল? পরবর্তী প্রশ্ন আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু এই আশ্বাস দিন, কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? পরবর্তী প্রশ্ন বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন, কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন? পরবর্তী ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা নেমে এসেছিল? পরবর্তী প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী, কোন জাতির কথা উদ্ধৃতাংশে বলা হয়েছে, তার সৌভাগ্য সূর্য অস্তচলগামী কেন? পরবর্তী প্রশ্ন মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফাকে বক্তার 15 মাসের রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল? পরবর্তী প্রশ্ন পলাশী রাক্ষসী, পলাশী বক্তাকে পলাশীর প্রান্তকে কেন রাক্ষসী বলা হয়েছে, বা আজও তার বুকের রক্তের তৃষা, কার বুকের রক্তের তৃষা, উক্তির মধ্যে বক্তা কি বোঝাতে চেয়েছেন? এবং
আর একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমার যে প্রশ্নটিকে বলে মনে হয় ওর নিঃশ্বাসে 20 দৃষ্টিতে আগুন, অঙ্ক সঞ্চালনের ভূমিকম্প, উক্তির আলোকে ঘসেরি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো, বা ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে উদ্দৃষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়। এরপর দেখো কোনি উপন্যাস থেকে যে গুরুত্বপূর্ণ লাইনগুলোর ওপর প্রশ্ন হতে পারে, সেই গুরুত্বপূর্ণ লাইনগুলোর মধ্যে কোনি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রকে তার চারিত্রিক বৈশিষ্ট্যের আলোকে নামকরণের সার্থকতা বিচার করো। দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপ আলোচনা করো। ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও, বা কোনির সাফল্যের পেছনে ক্ষিতিশ সিংহের অবদান বা কোনির জীবনে ক্ষিতিশ সিংহের প্রভাব কী, বা খিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি। এরপর দেখো যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। অবশেষে কথাটি এক্ষেত্রে কিসের ইঙ্গিত দেয়। পরবর্তী প্রশ্ন, জোর চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়ে এসেছে আমার কাছে, কোনির এই অভিমানের কারণ কি, এর পরবর্তী ঘটনার সংক্ষেপে বর্ণনা করো। এরপর দেখো যে কিছু গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, যে তোর আসল লজ্জাও জ্বলে, আসল গর্বও জ্বলে। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করে তুলেছিলেন তা উদ্ধৃতির আলোকে বিশ্লেষণ করো। বা 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি সম্পর্কে কি জানো, প্রজাপতিকে ঘিরে ক্ষিতিশ সিংহের পরিবারের কোন ছবি ধরা পড়েছে। এই রকম কিছু এক্সট্রা লাইন যেগুলো বললাম, এই লাইনগুলো থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলো অবশ্যই করে যাবে বা উত্তরগুলো তোমরা দেখে যাবে। দেখো তাছাড়াও এই যে প্রশ্নটি আছে, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, বক্তাকে কি প্রসঙ্গে তার এই উক্তিতে বক্তার কীরূপ মনোভাব ফুটে উঠেছে। এরপর আমাদের ব্যাকরণের যে দুটি পাঠ রয়েছে, কারক এবং সমাস। আমার ইতিমধ্যেই কিন্তু আমার চ্যানেলে কারক এবং সমাসের ওপর সাজেশন ভিডিও আপলোড করা আছে, এবং এই শেষ মুহূর্তে তোমাদের ভিডিও দেখতে যদি সময় নষ্ট হয় বলে মনে হয়, অতএব তোমরা কিন্তু কারক এবং সমাস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে পারবো, বা আমার কাউকে বলে পাঠিয়ে দেবো। এরপর দেখো আমাদের সংলাপ বা প্রতিবেদনের ওপর যে পাঠটি থাকে, আমরা প্রতিবেদন রচনার ওপর কিছু সাজেশন তোমাদেরকে বলবো, যেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, এ বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। এরপরে স্কুলে বা এলাকায় যে উদ্বোধনীমূলক কোনো অনুষ্ঠানগুলো হয়, যেমন কোনো গ্রামীণ এলাকায় এক সরকারি হাসপাতাল উদ্বোধন হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। রক্তদান জীবনদান শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো। প্লাস্টিক বর্জন আমাদের কি বাঁচাবে, এ বিষয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা করো। ভাষা শহীদ দিবসে দুই বাংলার সাংস্কৃতিক মিলনের প্রয়াসকে বিষয় করে প্রতিবেদন রচনা করো। বা তোমার বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। বা এই যে স্কুল সম্পর্কে যেমন বললো, বৃক্ষরোপণ উৎসব হতে পারে, সেটা কোনো পুরস্কার বিতরণ অনুষ্ঠান হতে পারে রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জয়ন্তী, এই উপলক্ষে যে স্কুলের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, এই সাংস্কৃতিক অনুষ্ঠান বা যে উদ্বোধনী যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সে সম্পর্কে কিন্তু কোনো একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে। এছাড়া তোমাদেরকে যেগুলো দেখতে হবে, যেমন এটা আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক করতে গিয়ে দেখেছিলাম, লর্ডসের রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের, এ বিষয়ে একটি প্রতিবেদন অবশ্যই তোমরা দেখে যাবে। বা মোবাইল ফোনের সেলফি তুলতে গিয়ে যে বিপর্যয় অনেক সময় ঘটে থাকে, সে বিষয়ে একটি প্রতিবেদন দেখে যাবে। অ্যাক্সিডেন্টালি ঘটনা, যেমন হতে পারে রোড অ্যাক্সিডেন্ট, হতে পারে কোনো প্রাকৃতিক দুর্যোগ, হতে পারে কোনো বন্যা, এই সম্পর্কিত একটা অবশ্যই প্রতিবেদন তোমরা দেখে যাবে। আর প্রতিবেদনটা একটা গঠনমূলক, অবশ্যই যদি তোমরা প্রতিটা টপিকের উপর একটি করে প্রতিবেদন তোমরা দেখে যাও, অবশ্যই তুমি সেটা লিখতে পারবে, কারণ এই বিষয়টা খুব ইজি বিষয়। এবং বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, এটা উদযাপনের বিষয়ে পড়ছে। বিশ্ব নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। চলে গেলেন বিশিষ্ট সাহিত্যিক নিমাই ভট্টাচার্য, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। বা অতিমারি করোনার প্রভাব জনজীবনকে কীভাবে বিপর্যস্ত করেছে, বা করোনার বা লকডাউনের কারণে অর্থনৈতিক অবস্থাকে কী প্রভাব ফেলেছে অর্থনৈতিক অবস্থার উপর, এ বিষয়ে তোমরা একটি প্রতিবেদন দেখে যাবে। বা এরকম হতে পারে করোনা আবহে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার একটি প্রতিবেদন রচনা করো। এরপর দেখো যে আমাদের প্রবন্ধ রচনায় যেগুলো করতে হয়, কোন প্রবন্ধ রচনাগুলো আমরা করব, সব সম্পর্কে প্রবন্ধ রচনাগুলো করতে গেলে আমাদের অনেক কারেন্ট টপিক বা সব দিকে আমাদেরকে 2-4টা করে করতে হবে, তাতে করে প্রবন্ধ রচনাগুলোর একটা বড় লিস্ট হয়ে যাবে। অতএব তোমাদের আমি সাজেস্ট করবো বা তোমাদের আমি অনুরোধ করবো যে তোমরা বিজ্ঞান রিলেটেড একটা প্রবন্ধ রচনা করো, এবং বিজ্ঞান রিলেটেডের ওপর বা বিজ্ঞান থেকে প্রতি বছরই কিন্তু প্রবন্ধ রচনা পরীক্ষায় পড়ে। তো বিজ্ঞান থেকে তোমরা কোনগুলো দেখে যাবে, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান, বা কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান চেতনা, বা একই উত্তর বিজ্ঞান বনাম কুসংস্কার, বিজ্ঞান ও বিজ্ঞান সচেতনতা, বিজ্ঞান ও বিজ্ঞান মানসিকতা, মানে উত্তর কিন্তু একই রকম। বা বিজ্ঞান সচেতনতার প্রয়োজনীয়তা কেন, তোমরা এরকম দেখে যাবে। যেটা বললাম
প্রাত্যহিক জীবন বা দৈনন্দিন জীবনের বিজ্ঞানের ব্যবহার বা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, আধুনিক জীবন ও বিজ্ঞান, মানে উত্তর কিন্তু একই। বিজ্ঞান ও কুসংস্কার, আধুনিক জীবনে বিজ্ঞান বনাম কুসংস্কার, উত্তর কিন্তু একই। হ্যাঁ, মানে অনেকগুলো অথবা দিয়ে আমি এগুলোকে বলছি। তারপর তোমরা যেগুলো মানে এই দুটো টপিক বলা হলো বিজ্ঞান বিষয়ক, এরপর তোমরা বিজ্ঞান রিলেটেড আর যেগুলো দেখে যাবে, পরিবেশ পরিষেবায় অরণ্য, জনসাধারণের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার কীভাবে সম্ভব, একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী। এই যে বিজ্ঞান রিলেটেড বেশ কিছু আমরা টপিক বললাম 3-4টি, এগুলো তোমরা দেখে গেলেই কিন্তু পরীক্ষায় প্রবন্ধ রচনা অবশ্যই কমন পেয়ে যাবে বিজ্ঞান রিলেটেড। এবং প্রথমেই তোমাদেরকে বলেছিলাম এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর তোমরা কোনগুলো করবে। তোমাদেরকে আরও একবার বলবো, অবশ্যই তোমাদের টেক্সটগুলো ইতিমধ্যে সকলেই পড়া হয়ে গেছে বা দ্বিতীয়বার রিপিটও করে ফেলেছো। যদি কেউ মনে হয় যে আমার টেক্সটের কোনো জায়গায় প্রবলেম রয়েছে, হয়তো পিছিয়ে পড়া স্টুডেন্ট, তাদেরকে বলবে একাধিক ইউটিউব চ্যানেল রয়েছে বাংলার, তার মধ্যে বিশ্বস্ত কিছু চ্যানেল রয়েছে, আবার নতুন চ্যানেলে কিছু রয়েছে। তোমার যেটাকে বিশ্বস্ত চ্যানেল বলে মনে হয় সেই চ্যানেল থেকে তুমি ভিডিওগুলো অবশ্যই সারসংক্ষেপগুলো 3-4 মিনিট করে যে সারসংক্ষেপ হয়, এই যে তোমার 3টে গল্প 5টা কবিতা, এই সারসংক্ষেপগুলো একবার দেখতে হয়তো বড্ড তোমার 1 ঘন্টা সময় লাগবে। এই 1 ঘন্টা সময় তুমি যে সারসংক্ষেপগুলো পড়ে নাও, আশা করি তুমি এমসিকিউ এসিকিউর উপর যে প্রশ্নগুলো হবে লিখতে পারবে। বা তোমার কাছে যদি কোনো সাজেশন বই থাকে, সেই সাজেশন বই থেকে 20-25টা করে অধ্যায় ভিত্তিক তুমি এমসিকিউ এসিকিউ করে নিলে অবশ্যই কমন পেয়ে যাবে। এবং এই প্রসঙ্গে তোমাদেরকে বলতে পারি, তোমাদের যদি কোনো সাজেশন বই থাকে, বিশেষ করে সম্রাট দার যে সাজেশন বইগুলো বের হয়, সেখান থেকে তোমরা এমসিকিউ এসিকিউ দেখতে পারো, বা র্যাপিড টেস্টে যে সাজেশন সাঁতরা প্রকাশনের এই সাজেশন বুক তোমরা ফলো করতে পারো। এখান থেকে এমসিকিউ এসিকিউগুলো পড়লে কিন্তু তোমরা, আশা করছি তোমরা সাজেশন প্রশ্ন উত্তর মধ্যেই কিন্তু এমসিকিউ এসিকিউ কমন পেয়ে যাবে। আশা করছি ভিডিওটা দেখার পর তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।